আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি এই করোনার মাঝেও যে যেখানে বসে আমাকে দেখছেন এবং শুনছেন সবাই সুস্থ এবং নিরাপদ আছেন। প্রথমেই আমি আমার পরিচয়টা দিব। আমি মোহাম্মদ আব্দুস সামাদ, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টিতে বিএসসি ইন ফিজিওথেরাপিতে অধ্যয়নরত আছি। আমার ইনস্টিটিউট হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, ঢাকা আইএসটি। আমি ডিপ্লোমা শেষ করেছি বগুড়া আইএইচটি থেকে। প্রথমেই বলে রাখি যে আমি আসলে এই ফেসবুক লাইভ বা এই সব ভিডিও তৈরি করার বিষয়ে কোনো অভিজ্ঞতা আমার নেই, এবং অনেকে সুন্দর সুন্দর ভাবে উপস্থাপনা করে ফেসবুক লাইভে এসে, সেই অভিজ্ঞতাটাও আমার নেই। আমি এসবের সাথে আসলে অভ্যস্ত না, তাই আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি এটাই আপনাদের কাছে আশা করব। আর আরেকটা কথা হচ্ছে যে আজকে ভিডিওতে আসার যে উদ্দেশ্য, কেন আমি এই ভিডিও করতেছি, সেটা হচ্ছে বেশ কিছুদিন যাবত আমার অনেক জুনিয়র যারা কিনা ইতিমধ্যে তারা থার্ড ইয়ার ফাইনাল অর্থাৎ ডিপ্লোমা ফাইনাল ইয়ার পরীক্ষা ইতিমধ্যে শেষ করেছে, এবং তারা অনেকেই, তারা সহ আমার ফ্রেন্ড সার্কেলের ফ্রেন্ড বা ইয়ারমেটের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করে, মেসেঞ্জারে মেসেজ বা কল বা ফোন কলে তারা জানতে চায় যে আসলে বিএসসিতে চান্স পেতে হলে কিভাবে নিজেকে তৈরি করতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে চান্স পেলে বিএসসিতে কিভাবে পড়লে বিএসসিতে চান্স পাওয়া সহজ হবে। তো অনেকেই অনেক সময় আমাকে হচ্ছে মেসেজ করে, কল দেয়, অনেককে আমি সাজেস্ট করি বা পরামর্শ দিই যে আমি কিভাবে পড়েছি সেগুলো তাদের সাথে ডিসকাস করি। তো আবার অনেকে হচ্ছে আমি যখন বাইরে থাকি তখন কল দেয়, ঠিকমতো কথা বলতে পারি না বা বলতে পারি না যে আসলে কী করতে হবে। অনেকে আমি যখন ব্যস্ত থাকি তখন নক করে, তখন আমি তাদেরকে রিপ্লাই করতে পারি না, পরবর্তীতে আর রিপ্লাই করা হয়ে ওঠে না। তো অনেকে আবার ভাবতে পারে যে ভাইয়া হচ্ছে রিপ্লাই দিল না বা সামাদ রিপ্লাই দিল না, তো এরকমটা আসলে না। আমি কখনো ওইভাবে আসলে চিন্তা করি না। আমি সুযোগ হলে, সময় হলে সবাইকে সময় দেওয়ার চেষ্টা করি। তো সেই দিকটা বিবেচনা করে আজকে আমার এই ভিডিওটা করা আপনাদের উদ্দেশ্যে, যারা ডিপ্লোমা শেষ করেছেন এবং বিএসসিতে চান্স পেতে চান। তো আজকে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু পরামর্শ বা আসলে বলা ভুল হবে হয়তো, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সেই কথাগুলো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ওকে, তাহলে আমি মূল কথায় বা মূল আলোচনায় চলে আসব। সেটা হচ্ছে, প্রথমেই কল করে বা মেসেজ করে সবাই আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি জিজ্ঞেস করে সেই প্রশ্নগুলোর উত্তর দেবার কিছুটা চেষ্টা করব। সো আমি প্রশ্নগুলোতে যাচ্ছি। প্রশ্নগুলো হচ্ছে, প্রশ্ন নাম্বার 1 হচ্ছে, কিভাবে প্রস্তুতি নিলে চান্স পাওয়া সম্ভব? ওকে, ফাইন, ইটস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা সবাই করে। সেটা হচ্ছে কিভাবে প্রস্তুতি নিলে চান্স পাওয়া সম্ভব, বা ভাইয়া আপনি কিভাবে পড়েছেন, আপনি কিভাবে প্রস্তুতি নিয়েছেন যে আপনি প্রথমবারই চান্স পেয়েছেন। সো এই কোশ্চেনটা সবাই করে যে কিভাবে প্রস্তুতি নিলে চান্স পাওয়া সম্ভব বা সহজ। প্রশ্ন নাম্বার 2, যে দৈনিক কত সময় বা কত ঘন্টা পড়তে হবে? ইটস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কত ঘন্টা পড়তে হবে, কত ঘন্টা পড়লে চান্স পাওয়া যাবে। ভাইয়া কত ঘন্টা পড়েছেন, আমি কত ঘন্টা পড়বো, ভাইয়া প্লিজ বলেন দৈনিক কত ঘন্টা পড়তে হবে, এরকম কোশ্চেন করে। সো এটার অ্যান্সার দিব। তার আগে কোশ্চেন নাম্বার 3 হচ্ছে, পড়া মনে রাখতে পারি না, অনেকবার পড়ার পরেও বারবার ভুলে যাই, কিভাবে পড়লে মনে থাকবে বা পড়া মনে রাখার কোনো কৌশল আছে কিনা? ওকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আসলে সবগুলোই ইম্পর্টেন্ট কোশ্চেন, তার মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যাই হোক, এটা হচ্ছে পড়া মনে রাখার কৌশল। হ্যাঁ, অবশ্যই কৌশল আছে, সেই কৌশলগুলো অবলম্বন করলে চান্স পাওয়া ইজি হবে আপনার জন্য। সো 4 নাম্বার কোশ্চেনটা হচ্ছে, বিষয়ভিত্তিক কি বই পড়তে হবে বা কোন বইগুলো পড়তে পারি, বা বিশেষ কোনো বই আছে কিনা।
এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনাকে চান্স পেতে হলে ভালো কিছু বই পড়তে হবে বা ভালো কিছু বই ফলো করতে হবে। যদি আপনি ভালো কোনো বই ফলো না করে এলোমেলো ভুল বই যেগুলো পড়ে আপনি অনেক সময় পড়লেন, কিন্তু হচ্ছে যে আসল জিনিসগুলো আপনার মিস্টেক হয়ে গেল, সেক্ষেত্রে চান্স পাওয়া অনেক বেশি কঠিন হয়ে যাবে। তাই ইম্পর্টেন্ট বইগুলো বা যে বইগুলো আপনাকে বেশি হেল্প করবে সেই বইগুলো খুঁজে নেওয়া, বেছে নেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। এই বইগুলো আমি আমার ভিডিওতে বলার চেষ্টা করব। 5 নাম্বার কোয়েশ্চেন, চান্স পাওয়া কি খুবই কঠিন? আমি কি চান্স পাবো না? সো এই কোয়েশ্চেনটা অনেক বেশি ঘুরপাক খায় সবার মাঝে, বিশেষ করে যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছ তোমরা, তাদের মাথায় এটা বেশি আসে যে চান্স পাওয়া কি খুবই কঠিন, আমি কি কখনো চান্স পাবো না, এরকম একটা কোয়েশ্চেন আমাকে অনেকেই করে। সো আসলে চান্স পাওয়া কঠিন কিনা সহজ সেটা আমি বলবো আমার ভিডিওতে। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে ইংরেজি এবং সাধারণ জ্ঞানের জন্য কি পড়ব? ফাইন, ইংরেজি এবং সাধারণ জ্ঞান সম্পর্কে পরামর্শ। সো ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এই দুইটা সাবজেক্ট যারা ভালো করে পড়ে, যারা এই দুইটা সাবজেক্টে অ্যাডমিশনে ভালো করতে পারে, তারা কিন্তু অনেকটা এগিয়ে যায়। কারণ হচ্ছে যে মেডিকেল টেকনোলজিস্ট জাতির মধ্যে বা ডিপ্লোমাতে, বিশেষ করে আমি কাউকে ছোট করে বলতেছি না, ডিপ্লোমাতে হ্যাঁ কিছু আছে যে ইংলিশে অনেক ভালো তারা, এবং সাধারণ জ্ঞান সম্পর্কে তারা একাডেমিক বইয়ের পাশাপাশি সারা বছর কিছু বই ফলো পড়তে থাকে। কিন্তু এটা সত্য যে বেশিরভাগ ছেলে মেয়ে বা বেশিরভাগ স্টুডেন্ট ইংরেজিতে অনেকটাই দুর্বল হয়। আমি নিজেও ইংরেজিতে আসলে খুব একটা ভালো না। তারপর অ্যাডমিশনের সময় বা অ্যাডমিশনের আগে থেকে আমি ইংলিশ নিয়ে একটু কাজ করতাম টুকটাক। যাই হোক, আমি বলবো যে ইংলিশ এবং সাধারণ জ্ঞানে যারা ভালো করবে, ভালো মার্কস তুলতে পারবে, তারা কিন্তু অ্যাডমিশনের জন্য একটা মানে চান্স পাওয়ার ক্ষেত্রে তারা এগিয়ে থাকবে। সো আরেকটা কোশ্চেন, এটা শেষে, এটা আসলে শুরুতেই বলা উচিত ছিল কোশ্চেনটা, সেটা হচ্ছে যে যারা ফোন করে, যারা মেসেজ করে, তাদের মধ্যে থেকে কেউ এই কোশ্চেনটা করে না এমনটা হয় নাই। সেটা হচ্ছে যে ভাইয়া অ্যাডমিশনের জন্য কোনো কোচিং আছে কিনা, বা কোনো কোচিং করতে হবে কিনা, বা কোচিং না করলে কি আমি চান্স পাবো না, বা কোচিং থাকলে সেটা কি কোচিং। ওকে, সো এই সব কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আমি। আপনারা আমার সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। সবগুলো প্রশ্নের সঠিকভাবে কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তার আগে আরেকটা কথা বলে নেওয়া উচিত যে শুধু আমি না, অনেক সিনিয়র ভাইরা আছে যারা বিএসসিতে অধ্যয়নরত আছে এবং বিএসসি তারা কমপ্লিট করেছেন। তাদের থেকেও আপনারা পরামর্শ নিতে পারেন এবং নিবেন অবশ্যই। ডিপ্লোমা যারা শেষ করেছেন, বিএসসিতে চান্স পেতে ইচ্ছুক, তারা বড় ভাইদের সাথে, আমি তো প্রায় সময়ই যারা আমার খুব কাছের বড় ভাই ছিল তাদের সাথে সবসময় দেখা হলে বা কথা হলে আমি পড়াশোনার টপিকগুলো তুলতাম যে ভাইয়া আসলে সিট তো এত কম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সিট, সেখানে আপনি ফিজিওথেরাপির জন্য 14-15টা সিট পাবেন ডিপ্লোমাদের জন্য বরাদ্দ। তারপরে হচ্ছে রেডিওলজির তো আরও কম, রেডিওলজির জন্য মেবি 8টা বা 9টা এরকম সিট, ল্যাবের জন্য হচ্ছে আপনার এরকম 10-15টার মতো। তো যাই হোক, এত কম সিটের মধ্যে আমি ভাইয়াদের জিজ্ঞেস করতাম যে আসলে কিভাবে সম্ভব, কিভাবে পড়লে এই অল্প সিটের মধ্যে নিজেকে দেখতে পাবো, বা কিভাবে পড়তে হবে, বা বিভিন্ন সময় বিভিন্ন কিছু জিজ্ঞেস করতাম পড়াশোনা বিষয়ে। তো আমাকে অনেক ভাইয়েরা ছিল যারা, আমি যখন বগুড়া আইসটিতে ভর্তি হই, তো আমি খুবই লাকি যে আমি আসলে কিছু আমার সিনিয়র ভাইদেরকে পেয়েছিলাম যারা আসলে এত ভালোবাসতো আমাকে। তারা ঘুরতে গেলে আমাকে নিয়ে যেত সাথে, তারা আড্ডা দিলে সেখানে ডাকতো, যে এই যে তাদের কাছাকাছি রাখতো, এখান থেকে আমি অনেক শিক্ষা পেয়েছি। এবং তারা খুবই ভালো মানুষ ছিল, তারা এখন অনেক ভালো ভালো জায়গাতে আছে।
যেমন আমি দু একজনকে মেনশন করব, সেটা হচ্ছে যে শুভ ভাই, মাহবুবুর রহমান শুভ ভাই, উনি আমার খুবই কাছের একজন বড় ভাই। তারপর হচ্ছে হিমালয় ভাই, আসসালামু আলাইকুম ভাই, সালাম নেবেন যদি ভিডিওটা দেখেন। ভাইরা আমাকে সবসময় হেল্প করতো। আমি যখন লাস্ট টাইম আমার মনে আছে যে আমি যখন 3rd ইয়ার ফাইনাল দিলাম, দেওয়ার পরে বগুড়া থেকে চলে আসবো তার 2-3 দিন আগে ভাইরা হচ্ছে বগুড়াতে কোনো একটা কাজে তারা গিয়েছিল, মেবি সার্টিফিকেট উঠাতে অথবা সামথিং, যাই হোক। তখন আমি শুভ ভাইকে আর রিজু ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে ভাইয়া আমি তো আর 4-5 মাস পরে হচ্ছে অ্যাডমিশন, তো আচ্ছা এটা বলে রাখি যে শুভ ভাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে উনি লতে অধ্যয়নরত, আইন নিয়ে লেখাপড়া করতেছেন, এবং রিজু ভাই বা হিমালয় ভাই নামে অনেকে চিনে, উনিও ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছেন। তো ওনারা আমাকে, শুভ ভাই একটা কথা আমাকে বলেছিল, ওই কথাটা আমার মাথার মধ্যে একদম গেঁথে গেছিল, যে কথাটা আমাকে বিএসসিতে চান্স পাওয়ার ক্ষেত্রে বা প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে একটা অনেক ভালো একটা এনার্জি হিসেবে কাজ করেছিল। সেই কথাটা হচ্ছে যে সামাদ, যদি একটা সিট হয় সেই সিটটা হবে তোমার বা সেই সিটটা হবে আমার, এইভাবে করতে হবে। যে 13টা সিট হিউজ, অনেক, 13 জন তো চান্স পাবে, তারা তো স্টুডেন্ট, তারা তো তোমার মতোই স্টুডেন্ট, তারা ওই ডিপ্লোমাতে লেখাপড়া করেই বিএসসিতে চান্স পাচ্ছে, তো তুমি কেন পাবা না? তো 13টা না, যদি সিট একটা হয় সেই সিটটা হবে আমার, এইভাবে লেখাপড়া করতে হবে, তাহলে চান্স পাওয়া আসলে কঠিন কিছু না, চান্স পাওয়া অনেক ইজি। সো এটা মাথায় রাখতে হবে, বড় ভাইদেরকে সময় দিতে, বড় ভাইদেরকে ফোন দিতে হবে যারা ভালো জায়গাতে আছে, বিএসসিতে অধ্যয়নরত আছে, বিএসসিতে চান্স পেয়েছে, তাদের থেকে পরামর্শ নিতে হবে। তারা এমনও কিছু কথা বলতে পারে যে কথাগুলো তোমাকে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে ভালো ইন্সপাইরেশন যোগাবে। সো কথা অনেক হয়ে যাচ্ছে, ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি ভিডিওটা শর্ট করতে, সেক্ষেত্রে আমি মূল আলোচনায় মানে কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য চলে যাব। সো প্রথম কোশ্চেনটা ছিল যে কিভাবে প্রস্তুতি নিলে চান্স পাওয়া সম্ভব। ওকে, কিভাবে প্রস্তুতি নিলে চান্স পাওয়া সম্ভব। সো কিভাবে প্রস্তুতি নিলে চান্স পাওয়া সম্ভব, এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার আগে আমি যে কথাটা বলি বা যে কথাটা বলবো সেটা হচ্ছে যে প্রস্তুতি যদি গোছালো হয় চান্স পাওয়া কঠিন নয়। আসলে প্রস্তুতিটা কেউ যদি গোছালোভাবে মনের মতো করে নিতে পারে, তার চান্স পাওয়া কঠিন কিছু হবে না। আর হ্যাঁ, বলতে পারেন যে কিভাবে গোছালো একটা প্রস্তুতি নেওয়া যায়। গোছালো প্রস্তুতি নেওয়ার বিষয়ে আমি ছোট্ট করে 2-3টা কথা বলবো, কিছু কথা বলবো। সে কথাগুলো হচ্ছে যে আপনি যেহেতু অ্যাডমিশন দিবেন, সেক্ষেত্রে অ্যাডমিশনের সাবজেক্ট কয়টা, মান বন্টন, মার্ক ডিস্ট্রিবিউশন, এটা সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। আপনার সাবজেক্ট হচ্ছে কয়টা, 6টা, অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি, কমিউনিটি মেডিসিন, এই মেডিকেলের 4টা সাবজেক্ট, আর হচ্ছে ইংলিশ এবং সাধারণ জ্ঞান। সো এই 6টা সাবজেক্টে টোটাল 100 মার্ক। এর মধ্যে অ্যানাটমিতে 20, ফিজিওলজিতে 20, কমিউনিটি মেডিসিনে 10, কত হলো 20, 20, 40 আর 10, 50। মাইক্রোবায়োলজিতে হচ্ছে 20, 70, ইংলিশে 20, 90, আর হচ্ছে সাধারণ জ্ঞানে 10। এই হচ্ছে 100 মার্ক। সো 100 মার্কের পরীক্ষা। সেক্ষেত্রে আপনি প্রথমেই আজকে থেকে যদি আপনি ধরেন 3 মাসের মতো সময় পাবেন আপনি। 3 মাসে হচ্ছে 90 দিন, 90 দিনে 20 দিন রেখে দিন, থাকলে 70 দিন। 20 দিন আমি কেন রাখলাম এটা বলতেছি, 70 দিন। এই 70 দিনকে আপনি 6টা সাবজেক্টে ভাগ করুন, কয়টা করে দিন হয়। আচ্ছা, আপনি প্রাথমিকভাবে ধরে নেন যে 6 10 60 বা 6 12 72 দিন সময়। সো আপনি অ্যানাটমি হাতে নিন। অ্যানাটমি হাতে নিয়ে আপনি হচ্ছে অ্যানাটমির যে চ্যাপ্টারগুলো সেগুলো ভাগ করুন। চ্যাপ্টারগুলো, প্রত্যেকটা চ্যাপ্টার প্রথমে আপনি ধরেন যে যেহেতু ডিপ্লোমাতে সেলিম রেজা বই পড়েছেন, সেহেতু সেলিম রেজার বইটা হাতে নিয়ে আপনি ধরেন যে কি পড়বেন, মাসল বা টিস্যু বা একটা স্কেলিটাল সিস্টেম বা মাসকুলার সিস্টেম,
বা ধরেন যে নার্ভাস সিস্টেম বা যে কোনো একটা চ্যাপ্টার হাতে নিলেন, ধরেন যে আপনি নার্ভাস সিস্টেমটাই হাতে নিলেন। সেলিম রেজাতে নার্ভাস সিস্টেমটা কি বলেছে শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড, মানে এমনভাবে পড়তে হবে যেন এই নার্ভাস সিস্টেম থেকে যেই কোশ্চেনটাই হোক সেটা অ্যান্সার আপনি দিতে পারেন, সেই অ্যান্সারটা দেওয়ার যোগ্যতা আপনার মধ্যে থাকে। সো আপনি সেলিম রেজা বই নার্ভাস সিস্টেমটা টোটালি শেষ করলেন, শেষ করে দেন আপনি অ্যাডমিশন গাইড অনেক পাওয়া যায়, যেমন কার্ডিয়াক প্লাস, নেফ্রন, নিউরন, বা অনেক গাইড পাওয়া যায় বা অনেক শীট পাওয়া যায় বাজারে। তার মধ্যে সম্ভবত কার্ডিয়াক প্লাসটা বেশি পরিচিত সবার সাথে। সো আপনি ধরেন যে কার্ডিয়াক প্লাস বইটা হাতে নিলেন, মানে সেলিম রেজার নার্ভাস সিস্টেম শেষ করলেন, দেন আপনি কার্ডিয়াক প্লাস বা যে কোনো একটা গাইড নিয়ে ওই নার্ভাস সিস্টেমটা এই গাইডে কি আলোচনা করেছে টোটালি আপনি আবারও রিভিশন দিলেন, মানে পড়লেন, আত্মস্থ করলেন। দেখবেন যে নতুন নতুন কিছু তথ্য এখানে দেওয়া আছে বা ওখানকার সাথে মিলে যাচ্ছে, সেগুলো আপনার ভালোভাবে রিভিশন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে মনে থাকবে ভালো। এখানে আবার প্র্যাকটিস করে আপনি কি করবেন, দেখবেন যে গাইডের শেষে 100, 150 বা 200 বা সামথিং অনেক কিছু এমসিকিউ দেওয়া থাকে এই নার্ভাস সিস্টেমের উপর। সো আপনি ওই নার্ভাস সিস্টেমের যে এমসিকিউগুলো আছে ওই এমসিকিউগুলোতে চলে যাবেন এবং সঠিক উত্তর দেওয়া আছে অপশনগুলো, ওই সঠিক উত্তরগুলো ঢেকে রেখে আপনি সবগুলো এমসিকিউ প্র্যাকটিস করবেন। যে আসলে ধরেন যে 100টা এমসিকিউ দেওয়া আছে, সেখান থেকে আপনি অ্যান্সার না দেখে আপনি 80টা পেরে গেছেন, 80%, তার মানে আপনি নার্ভাস সিস্টেম সম্পর্কে অনেকটা জেনে গেছেন। এই 80টা কখনোই ভুল হবে না। আর থাকলো 20টা, এই 20টা নিয়ে আপনি অ্যানালাইসিস করেন, এই 20টা নিয়ে আপনি কাজ করেন যে এই 20টা আসলে কি কোশ্চেনটা বোঝার চেষ্টা করেন। দেন আপনি যদি না বুঝেন, না পারেন, তাহলে কাউকে জিজ্ঞেস করেন, কোনো বই হাতে নেন, অথবা সর্বোপরি গুগল তো আছেই, আপনি গুগল থেকে সার্চ করেন, গুগল থেকে অ্যানালাইসিস করেন কোশ্চেনগুলো, গুগল থেকে জানার চেষ্টা করেন যে আসলে এই কোশ্চেনগুলো কেন আমি পারলাম না। তারপরে এই 20টা কোশ্চেন অটোমেটিকলি আপনি রিসার্চ করলে আপনি অ্যান্সারটা খুঁজে পাবেন। তাহলে কিন্তু নার্ভাস সিস্টেমে আপনার আর কোনো কিছু বাকি থাকলো না। তাহলে নার্ভাস সিস্টেম থেকে যে কোশ্চেনটা আসুক আপনি একদম অ্যান্সার দেওয়ার যোগ্যতা আপনার মাঝখানে হয়ে গেল। সো এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে আপনি পড়বেন, মিনিমাম 2-3টা বই ফলো করবেন। আমি যেই বইগুলো ফলো করেছি অ্যানাটমির ক্ষেত্রে সেগুলো হচ্ছে বিডি সুরাশিয়ার বই, যে ভলিউমগুলো আছে ওইগুলা। এরপর আপনি সেলিম রেজার, মোস্ট ইম্পর্টেন্ট, সেলিম রেজার থেকে এটা পড়লেও ভালো হবে। এরপর আমি কার্ডিয়াক প্লাস বা নেফ্রন, নিউরন অনেকগুলো বই পড়েছি, তার মধ্যে কার্ডিয়াক প্লাসটা অনেক ভালো। সেক্ষেত্রে আপনি এভাবে প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ 2-3টা বই আপনি ফলো করবেন। বই সময় দিতে হবে, আসলে লেখাপড়া না করে কেউ চান্স পায় না। অনেকে বলতে পারে যে চান্স পাওয়ার পরে কাউকে জিজ্ঞেস করলে, আমি নিজে অনেককে জিজ্ঞেস করেছি, বল যে না আমি পড়ি নাই, খুব একটা সময় দিই নাই, পড়লে আরও ভালো মার্ক পেতাম, মানে এরকম একটা ভাব নাই। কিন্তু সত্য কথা কি যে আসলে কেউ না পড়ে কেউ চান্স পায় না, না পড়ে কেউ এই অল্প সংখ্যক সিটের মাঝখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না আর কি, চান্স পায় না। তো সেক্ষেত্রে আপনাকে পড়তে হবে, এইভাবে পড়তে হবে। আমি তো বললাম যে চ্যাপ্টার ওয়াইজ 2-3টা বই ফলো করতে হবে। সেক্ষেত্রে অ্যানাটমি, ফিজিওলজি, মেডিসিন, মাইক্রোবায়োলজির ক্ষেত্রে একই, এইভাবে পড়তে হবে। তাহলে কি হলো, আপনার একটা গোছালো প্রস্তুতি হলো, যেখানে নিজের মাঝখানে একটা স্যাটিসফ্যাকশন আসবে যে না আমার এই চ্যাপ্টারগুলো খুব সুন্দরভাবে পড়া আছে, এই চ্যাপ্টারগুলো থেকে যেই কোশ্চেনে আসুক আমি অ্যান্সার করতে পারবো, চেষ্টা করতে পারবো। তাহলে এটা হয়ে গেল। এবার হচ্ছে ইংলিশ এবং সাধারণ জ্ঞান। ইংলিশ এবং সাধারণ জ্ঞান বিষয়ে আমি একটা কোশ্চেনই আছে, সেখানে একটু পরে আলোচনা করতেছি। আর আরেকটু বিষয় বলে রাখি যে আপনি মেডিসিন এবং মাইক্রোবায়োলজি থেকে কিন্তু 20টা কোশ্চেন হয়। মাইক্রোবায়োলজি থেকে, ল্যাব মেডিসিন থেকে যারা ডিপ্লোমা করছে ওনারা একটু ভালো পারবে, এটাই স্বাভাবিক। আর তাই বলে যে অন্যান্য ডিপার্টমেন্টরা পারবে না তা না, কারণ ফার্স্ট ইয়ারে কিন্তু ডিপ্লোমাতে ফার্স্ট ইয়ারে মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি সাবজেক্টটা সবার জন্য একটা কমন সাবজেক্ট। সেক্ষেত্রে মাইক্রোবায়োলজিটা দেখেন, মাইক্রোবায়োলজি সম্পর্কে একটু কথা বলি। মাইক্রোবায়োলজি হচ্ছে একদমই ইজি, মাইক্রোবায়োলজি একদমই ইজি, মার্ক তোলা সহজ। কারণ হচ্ছে মাইক্রোবায়োলজিকে আপনি 4টা ভাগে ভাগ করেন। ব্যাকটেরিওলজি, যেখানে ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয়, ভাইরোলজি, যেখানে ভাইরাস নিয়ে আলোচনা করা হয়, মাইকোলজি, যেখানে ফাঙ্গাস নিয়ে আলোচনা করা হয়, এবং প্যারাসাইটোলজি। এই চারটা ভাগে ভাগ করে আপনি প্রথমে ব্যাকটেরিওলজি আপনি ধরলেন, ধরে আপনি 2 দিন টানা ব্যাকটেরিয়া সম্পর্কে কি লেখা আছে, ব্যাকটেরিয়া কি,
ব্যাকটেরিয়া কত প্রকার, কোন ব্যাকটেরিয়া ডিএনএ আপনার হচ্ছে কি বলে ব্যাকটেরিয়া, কোন ব্যাকটেরিয়ার এক্সাম্পল কোনটা, সেগুলো আপনি টোটালি শিখে নিলেন, মুখস্থ করে ফেললেন, 2-3টা বই ফলো করলেন, প্র্যাকটিস করলেন। দেন 2-3 দিন পরে আপনি ভাইরাস ধরলেন, ভাইরোলজি সম্পর্কে টোটালি একদম ভাইরাস কি, ডিএনএ ভাইরাস কোনটা, আরএনএ ভাইরাস কোনটা, তারপর হচ্ছে অ্যারোবিক নন অ্যারোবিক বা ইত্যাদি ইত্যাদি যে ভাইরাসগুলো আছে টোটালি একদম সুন্দর করে টেকনিক্যালি মুখস্থ করে ফেললেন। সেক্ষেত্রে আপনার ভাইরোলজিতে আর কোনো প্রবলেম হবে না, এবং প্র্যাকটিস করলেন এমসিকিউ। তারপরে আপনি মাইকোলজি ধরলেন, মাইকোলজিতে ফাঙ্গাস সম্পর্কে আপনি টোটালি কি বলে যে আত্মস্থ করে নিলেন, প্র্যাকটিস করলেন, ক্লিয়ার। দেন আপনি প্যারাসাইটোলজি সম্পর্কে ভালো করে পড়লেন, তাহলে মাইক্রোবায়োলজি কিন্তু সহজেই ক্লোজ। এরপর আপনি মেডিসিনেও সেম, আপনি সেলিম রেজা ভালো করে পড়ে আপনি কার্ডিয়াক ক্লাস বা যে কোনো একটা গাইড নিয়ে প্র্যাকটিস করেন, হয়ে যাবে। তাহলে এই 2টা সাবজেক্ট শেষ হয়ে গেল। অ্যানাটমি ফিজিওলজির ক্ষেত্রেও এই আপনি একটা জিনিস খেয়াল করেন যে অ্যানাটমি ফিজিওলজি কিন্তু অনেকটা রিলেটেড, কারণ অ্যানাটমি হচ্ছে স্ট্রাকচারাল বা বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, ফোকাস করা হয়, আর হচ্ছে আপনার ফিজিওলজি হচ্ছে ফাংশনাল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। সেক্ষেত্রে অ্যানাটমি আপনি যখন ভালো করে সময় দিবেন, সেক্ষেত্রে ফিজিওলজি কিন্তু অনেকটা কি বলে যে কমপ্লিট হয়ে যাবে। কিছু কিছু বিষয় থেকে যাবে, যেমন ব্লাড বা বডি ফ্লুইড, সেগুলো নিয়ে আপনি পরবর্তী ফিজিওলজি নিয়ে আলোচনা করলেন বা লেখাপড়া করলেন। তো এইভাবে চ্যাপ্টার ওয়াইজ 2-3টা বই যদি ফলো করেন এবং ফলো করার পর ভালো করে করার পরে অধ্যায়ভিত্তিক ভালো করে লেখাপড়া করার পরে যদি আপনি প্র্যাকটিস করেন, আমার মনে হয় যে একটা ভালো প্রস্তুতি আপনার হয়ে যাবে। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে নিজের মধ্যে কনফিডেন্ট রাখতে হবে, ভেঙে পড়া যাবে না, পড়াশোনা বাদ দিয়ে টেনশন করা যাবে না যে আসলে চান্স পাবো কি পাবো না, চান্স না পেলে কি হবে। আপনি প্রথমে পড়তে থাকেন, আপনি প্রিপারেশন নিতে থাকেন, নিজেকে প্রিপেয়ার করেন যে না আমি চান্স পাবোই, এই কনফিডেন্টটা রাখেন। আপনি প্রস্তুতি ভালো হলে দেখবেন যে এমনিতেই কনফিডেন্স চলে আসবে। তো আশা করি প্রথম প্রশ্নের কিছুটা উত্তর দিতে পেরেছি। কিভাবে প্রস্তুতি নিলে চান্স পাওয়া সম্ভব, আসলে এইভাবেই একটা গোছালো প্রস্তুতি নিতে হবে আপনাকে। আর সাধারণ জ্ঞানের ব্যাপারে আমি বলতেছি পরে। তো প্রশ্ন নাম্বার 2 ছিল যে দৈনিক কত সময় বা কত ঘন্টা পড়তে হবে। আসলে দেখেন, আপনি যদি পড়াটাকে সময় একদম মোবাইল বা ঘড়ি নিয়ে বসে পড়েন যে আমি আজকে 2 ঘন্টা পড়লাম, আমি আজকে 6 ঘন্টা পড়লাম, হবে না। আমি আসলে কখনো না সময় বেঁধে ধরে পড়ি নেই। আমি কোনো দিন দেখা যাচ্ছে যে 3 ঘন্টা পড়লাম, আমার নির্দিষ্ট একটা টার্গেট থাকবে যে এই আজকের দিনের মধ্যে আমি এই চ্যাপ্টারগুলো, আমি এই টপিকগুলো সম্পর্কে টোটালি লেখাপড়া করব, এই টপিকগুলো আমি সুন্দর করে ক্লোজ করব। তো তাতে যদি আমার এই টপিকগুলো ক্লোজ করব আজকের দিনের মধ্যে, তাতে যদি আমার 5 ঘন্টা লাগে তাতেও আমি ভালো সন্তুষ্ট। আর তাতে যদি আমার 10 ঘন্টা 15 ঘন্টাও লেগে যায়, তাতেও আমি এই চ্যাপ্টারগুলো বা এই টপিকগুলো আমি ক্লোজ করব, যেভাবে যতটা সময় লাগুক। আমি এইভাবে পড়েছি এবং আমি এইভাবে সময় দেওয়া, আমি এইভাবে এখনও চিন্তা করি যে আসলে পড়াশোনা আসলে সময় বেঁধে হয় না, যে 3 ঘন্টা করে প্রতিদিন পড়বো বা 10 ঘন্টা করে প্রতিদিন পড়বো, এরকম হয় না। নির্দিষ্ট একটা টার্গেট থাকতে হবে পড়াশোনার প্রতি, তাহলে নিজেকে তৈরি করা যাবে, সম্ভব। তাহলে দৈনিক কত ঘন্টা কত সময় পড়তে হবে, এটার অ্যান্সার আমি দিয়ে দিলাম আপনাকে, যে আপনার টার্গেট নিয়ে পড়তে হবে যে এই টপিকগুলো, এই চ্যাপ্টারগুলো আমি আজকে পড়বো, সেগুলো শেষ না হওয়া পর্যন্ত ওঠা যাবে না চেয়ার টেবিল থেকে, পড়া ক্লোজ করা যাবে না। যে আমার 6 ঘন্টা হয়ে গেছে, টার্গেট ফিল আপ হলো না, আরে 6 ঘন্টা পড়ছি তো, হয়ে গেছে, 6 ঘন্টা পড়ছি, আবার কালকে 6 ঘন্টা পড়ব, এটা ঠিক না। আপনি যদি নির্দিষ্ট একটা টার্গেট নিয়ে সেই টার্গেটটা ফিল আপ করতে পারেন, তাতে 6 ঘন্টা লাগুক আর 15 ঘন্টা লাগুক, পড়তে হবে। তাহলে আপনার দেখা যাবে ভালো একটা ফলাফল আপনি পাবেন। এটা আমার মতামত, আপনার অনেকেরই ভিন্ন মতামত হতে পারে। তো আমার অ্যান্সারটা আমি দিলাম। নেক্সট কোশ্চেন, পড়া মনে রাখতে পারি না, বারবার ভুলে যাই, কিভাবে পড়লে মনে থাকবে বা পড়া মনে রাখার কৌশল আছে কিনা? অবশ্যই আছে। আপনি যখন এই যে গোছালো একটা প্রস্তুতি নিবেন, চ্যাপ্টার ওয়াইজ বারবার যে 2টা বই ফলো করার পরে প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে আপনার ভালো মনে থাকবে। আর এই টেকনিক যারা ফলো, মানে যাদের কাছে প্রথম, যারা একটা বই পড়েই মনে থাকে না, ওইটাই আবার পড়তেছেন তাও মনে থাকে না, আপনি এটা ট্রাই করতে পারেন। এটা আশা করি আপনার কাজে দিবে, যে একটা বই ফলো করলেন, তারপরে একটা গাইড ফলো করলেন ওই চ্যাপ্টারেই, আবার ওইটাতে আপনি প্র্যাকটিস করলেন, দেখবেন মনে থাকবে। আর হচ্ছে পরীক্ষা দেওয়াটা, এই পরীক্ষা দেওয়াটা
সাথে কোচিং কিছুটা জড়িত, মানে কোচিংয়ে অনেক পরীক্ষা নেয়, আপনি যদি কোচিং না করেন বাসায় কিভাবে পরীক্ষা দিবেন, আসলে নিজেই নিজের পরীক্ষা নেওয়া যায় যদি আপনি চেষ্টা থাকে। সো পরীক্ষা আপনাকে হেল্প করবে। সেক্ষেত্রে পড়া মনে রাখার আরও কিছু কৌশল হচ্ছে রেগুলারিটি মেনটেন করা। এটা ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট যে আপনি রেগুলারিটি মেনটেন করতেছেন কিনা। কারণ একদিন আপনি 10 ঘন্টা পড়লেন, মানে 3-4টা টপিক 3-4টা চ্যাপ্টার আপনি অনেক বেশি পড়ে ফেললেন, দেন আপনি আর 3 দিনে আপনার কোনো খোঁজ নেই পড়াশোনার ক্ষেত্রে। নো, ইটস নট রাইট। এটা আপনাকে ভালো প্রস্তুতি এনে দিতে পারবে না। এটা একটা মনে রাখার একটা, মানে আপনি যখনই রেগুলারিটি মেনটেন করবেন, প্রত্যেক দিন 5 ঘন্টা 6 ঘন্টা হলেও যদি আপনি পড়তেছেন রেগুলার, তাহলে কিন্তু আপনার মনে থাকবে, জিনিসগুলো আপনার মনে থাকবে। আর যখনই আপনি একদিন পড়তেছেন, দেন আপনার 3 দিন 4 দিন 7 দিন কোনো খোঁজ নাই, আবার একদিন হঠাৎ করে পড়তে বসলেন, এই জিনিসগুলো আপনার মনে থাকবে না। সো আপনি যদি রেগুলারিটি মেনটেন করেন, পাংচুয়াল হন, সেক্ষেত্রে আপনার ভালো একটা প্রিপারেশন হবে। সো এটাই হচ্ছে মনে রাখার মতো একটা ভালো একটা টিপস। কারণ আপনি রেগুলারিটি মেনটেন করেন, পড়াশোনা একটা জিনিস বারবার দেখেন, ফলো করেন, 2-3টা বই, রাইটারের বই ফলো করেন, তাহলে দেখবেন আপনার মনে থাকবে। আর একটু ফ্রেশ মাইন্ডে থাকতে হবে সবসময়, ঠিক আছে? তাহলে দেখবেন যে পড়াশোনা মনে থাকবে। এত বেশি প্রেশার নেওয়া যাবে না। প্রেশার অটোমেটিক যতটুকু স্টুডেন্ট হিসেবে নেওয়া দরকার ততটুকু তো নিতেই হবে, তো এক্সট্রা প্রেশার নেওয়া যাবে না। যেমন যে সবসময় টেনশন করতেছেন যে চান্স পাবো কি পাবো না, হবে কি হবে না, কি হচ্ছে কি পড়তেছি, এগুলো ভেবে সময় নষ্ট করতেছেন কিন্তু পড়া হচ্ছে না। তো এরকম করা যাবে না। এরকম না করে আপনি যতটুকু সময় আছে এই সময়টুকু কাজে লাগান, দেখবেন যে আপনার চান্স হয়ে যাবে, ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। তো এইভাবে পড়ালেখা করলে, রেগুলারিটি মেনটেন করলে আসলে ভুলে যাওয়াটা, দেখবেন ভুলে গেলেও কম ভুলে যাচ্ছেন। আর একটা কথা হচ্ছে কি, যে ভুলে কিন্তু স্টুডেন্টই যাবে। যে স্টুডেন্টটা কোনো কিছু ভুলবে না, কোনো কিছু ভুলে না, সবই মনে থাকে, বা সে তো স্টুডেন্ট না, সে তো রোবট। তো এরকম রোবোটিক্স স্টুডেন্ট এটা আমিও ছিলাম না, এবং এরকম আমার পছন্দও না। কারণ হচ্ছে যে ভুলে, একটা কথা আছে যে যতই পড়িবে ততই ভুলিবে ততই শিখিবে। তো বারবার পড়তে হবে, বারবার ভুলে যাবে, আবার চেষ্টা করতে হবে, এভাবেই মনে থাকবে। সো এটার অ্যান্সার এই তো, বারবার পড়ো, বেশি বেশি পড়ো, আর রেগুলারিটি মেনটেন করো, ইনশাল্লাহ মনে থাকবে। তো কোয়েশ্চেন নাম্বার 4, বিষয়ভিত্তিক কি কি বই পড়তে হবে বা কোন বইগুলো পড়তে পারি, বিশেষ কোনো বই আছে কি না? ওই তো আমি বললাম যে অ্যানাটমি ফিজিওলজির ক্ষেত্রে বিডি চুরাশিয়া, সেলিম রেজা, এবং গাইডের ক্ষেত্রে কার্ডিয়াক প্লাস নেফ্রন নিউরন সহ বিভিন্ন বই আছে, এগুলো ফলো করতে পারো তোমরা। আর আরও কিছু বই আমি ফলো করেছিলাম। যাই হোক, তোমরা এই বইগুলো ফলো করলে মেডিকেলের যে চারটা সাবজেক্ট, অ্যানাটমি, ফিজিওলজি, কমিউনিটি মেডিসিন এবং মাইক্রোবায়োলজি, এগুলোতে ভালো করতে পারবা ইনশাল্লাহ। আর ইংলিশের জন্য অবশ্যই তোমাকে ভালো একটা বই বেছে নিতে হবে। কারণ ভালো বই বেছে নেওয়াটা, অনেক সময় অনেকে দেখা যাচ্ছে অনেক বই পড়ে, অনেক রাইটারের বই পড়ে, কিন্তু কাজের বইটা পড়ে না, কাজের বইটা তারা খুঁজে পায় না। সো সেক্ষেত্রে আমি বলবো ইংলিশের ক্ষেত্রে ভালো 2-1টা বই ফলো করতে হবে। যেমন আমি কিছু বই ফলো করেছিলাম, তার মধ্যে ছিল অ্যাপেক্স ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। এটা হচ্ছে অলিউল্লাহ চৌধুরীর লেখা একটি বই। এখানে টপিক ওয়াইজ অনেকগুলো টপিক সুন্দর করে আলোচনা করা আছে, এবং যতগুলো অ্যাডমিশন, মেডিকেল বলেন, ভার্সিটি বলেন, বা হচ্ছে বিভিন্ন চাকরিতে যে কোশ্চেনগুলো হয়, বিসিএসে যে কোশ্চেনগুলো হয়, সেই বইগুলা বা সেই কোশ্চেনগুলো ওখানে দেওয়া আছে। আর হচ্ছে পাশাপাশি ইংলিশের যে MP3, সেটা আপনি পড়তে পারেন, আমি পড়েছি। এবং কার্ডিয়াক প্লাস সহ যে গাইডগুলো আছে, সেখানে যে সুন্দর করে টপিক ওয়াইজ আলোচনা করা আছে, MCQ দেওয়া আছে, এইগুলোর সব কিছুর সমন্বয় করে আপনি যদি বেশি না, এই 7-8টা টপিক ইংলিশে পড়লে আপনি ইংলিশে ভালো করতে পারবেন। আর সাধারণ জ্ঞানের তো আসলে স্পেসিফিক ওইভাবে কোনো শেষ নেই। সাধারণ জ্ঞানকে আপনি ভাগ করে পড়বেন, বাংলাদেশ এক ভাগ করবেন, আন্তর্জাতিক আলাদাভাবে পড়বেন, প্রিপারেশন নেবেন। মুক্তিযুদ্ধ বিষয়গুলোকে মাথায় ভালো করে নিতে হবে, বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে, বঙ্গবন্ধুর কি কি লেখা বইগুলো, তারপরে বাংলাদেশের ঐতিহাসিক স্থান, নিদর্শন, লেখকের বই, লেখকের জন্ম মৃত্যু ইত্যাদি ইত্যাদি, এগুলোকে জানতে হবে সাধারণ জ্ঞানের জন্য। এবং প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন,
তারপরে হচ্ছে প্রতি মাসে কিছু সাধারণ জ্ঞানের বই বের হয়, নীল খেতে পাবেন, এবং বিভিন্ন বাংলাদেশের অনেক লাইব্রেরিতে বইগুলো পাবেন, সেই বইগুলো ফলো করতে পারেন। তো আর সাধারণ জ্ঞানের প্রত্যেকদিন আপনি হচ্ছে পত্রিকা পড়তে পারেন, নিউজ পেপার পড়তে পারেন। টিভিতে আপনি প্রতিদিন সন্ধ্যায় 7টায় বা যে কোনো সময় আপনি খবর দেখলেন, খবরগুলো দেশে কি হচ্ছে না হচ্ছে সেগুলো সম্পর্কে আইডিয়া রাখলেন। তো এগুলো হচ্ছে সাধারণ জ্ঞান হচ্ছে আসলে নিজেকে আপডেট রাখা, সব কিছু সম্পর্কে জানা, এটাই হচ্ছে সাধারণ জ্ঞান। ওকে, এই বইগুলো আমি মেনশন করছি, এগুলো আপনারা পড়তে পারেন। এগুলোই হচ্ছে বিশেষ বই। চান্স পাওয়া কি খুবই কঠিন? আমি কি চান্স পাবো না, এই কোশ্চেনটা অনেকে আমাকে করে। সো চান্স পাওয়া আসলে কঠিন কিছু না। চান্স, এই যে আমি যেই কথাগুলো বলতেছি, এই কথাগুলো মেনে যদি আপনি চলতে পারেন, এই কথাগুলো যদি আপনি ফলো করতে পারেন, আর আপনি যদি পড়াশোনার সাথে থাকতে পারেন, আপনার মাথায় যদি থাকে আমাকে চান্স পেতেই হবে, সো চান্স পাওয়া কঠিন কিছু না। আর হ্যাঁ, আপনিই চান্স পাবেন, এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে, এই বিশ্বাসটা আপনাকে ধারণ করতে হবে, তাহলে আপনি চান্স অবশ্যই পাবেন। ইংরেজি এবং সাধারণ জ্ঞানের জন্য কি পড়বো? ইংরেজি এবং সাধারণ জ্ঞানের জন্য বিশেষ কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, আমি ইংলিশ এবং সাধারণ জ্ঞানের জন্য অলরেডি বলেছি। ইংলিশের জন্য আপনি ইংলিশ MP3, যেগুলো BCS এর কোশ্চেন এবং বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং অ্যাডমিশনের জন্য এবং BCS এ যে কোশ্চেনগুলো এসেছে সেই সম্পর্কে যে বইগুলো আছে, সেই বইগুলো আপনি ফলো করতে পারেন, পড়তে পারেন টপিক ওয়াইজ। আমি অ্যাপেক্সের কথা বলেছি, অ্যাপেক্স ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এটা হচ্ছে অলিউল্লাহ চৌধুরীর লেখা, এবং সেই সাথে MP3 পড়তে পারেন ইংলিশ, এবং কার্ডিয়াক প্লাস সহ বিভিন্ন গাইডের যে ইংলিশ দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করতে পারেন। আর সাধারণ জ্ঞানের জন্য বলেছি আমি যে সাধারণ জ্ঞান ডাইজেস্ট যে বইটা আছে ওইটা পড়তে পারেন। সাধারণ জ্ঞানের জন্য MP3 আছে, ওইটা পড়তে পারেন। সাধারণ জ্ঞানের জন্য প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স নিউজ পেপার, এবং সাধারণ জ্ঞানের জন্য প্রতি মাসে বিশেষ কিছু সাধারণ জ্ঞানের বই বের হয়, সেই বইগুলো আপনি ফলো করতে পারেন, তাহলে সাধারণ জ্ঞান সম্পর্কে আপনার ভালো ধারণা থাকবে। আর সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশ, আন্তর্জাতিক, মুক্তিযুদ্ধ, সাম্প্রতিক ঘটনাগুলো, এগুলো ভাগ করে আপনাকে গোছালোভাবে প্রস্তুতি নিতে হবে, তাহলে কিন্তু আপনাদের সাধারণ জ্ঞান এবং ইংলিশের ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। সো আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি আরেকটা কথা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট, যে অনেকে জানতে চায় যে ভাইয়া অ্যাডমিশনের জন্য, ডিপ্লোমাদের জন্য কোনো কোচিং আছে কি না, থাকলে কোচিংটা কি, বা কোচিং না করলে কি আমি চান্স পাবো না? হ্যাঁ, কোচিং আছে। কার্ডিয়াক প্লাস অ্যাডমিশন কেয়ার সেন্টার, ওনার ওখানকার হচ্ছে ডিরেক্টর সাহেব SM সুমন ভাই, উনি খুবই ভালো একটা মানুষ, ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং কোচিং করতে পারেন আপনারা চাইলে। বাট আমি আপনাদেরকে বলবো যে কোচিং না করে কি চান্স পায় না? কোচিং না করে অনেকে চান্স পায়। কোচিংটা এখানে যে খুব একটা বড় বিষয়টা এরকম না, কিন্তু আপনার কোচিং করলে কোচিং আপনাকে বিশাল একটা হেল্প করবে, এটা বাস্তব কথা। যেমন কোচিংয়ে পরীক্ষাগুলো দিলে আপনার কোচিংয়ে পরীক্ষা দিলে সেখানে আপনার নিজেকে যাচাই করতে পারবেন যে আপনি আসলে কিভাবে, কোন স্টেজে আছেন, আপনার প্রস্তুতিটা কেমন, সেটা যাচাই হবে, আপনার কাছে মূল্যায়ন হবে। এটা আপনাকে কোচিং অবভিয়াসলি হেল্প করবে। আর যদি কোচিং করা সম্ভব না হয়, আপনি নিজেকে তৈরি করেন, নিজেকে সময় দেন, পড়া টেবিলে সময় দেন, দৈনিক মিনিমাম কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা রেগুলার আপনি পড়েন। এই 3-4 মাস যদি কষ্ট করার পরে যদি আপনি চান্স পান, দেখবেন যে আপনার পরবর্তী সময়গুলো ভালো যাবে। BHC করতে একটা গ্র্যাজুয়েশন করতে পারবেন, করার সুযোগ পাবেন ঢাকা ইউনিভার্সিটির অধীনে অথবা রাজশাহী ইউনিভার্সিটির অধীনে। সো আপনি এই কোচিং বিষয়ে আপনি বুঝে গেলেন যে কোচিং করলে কোচিংটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। আর কোচিং না করলে যে চান্স পাবেন না, বিষয়টা এরকম না। আপনি নিজেকে প্রিপেয়ার করেন, নিজেকে অ্যাডমিশনের জন্য তৈরি করেন। আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া রইল। আপনারা সবাই নিজেকে স্পেশাল মনে করেন, নিজেকে মনে করেন যে না, আমি 13 জনের মধ্যে আমি নিজেকে দেখতে পাবো, আমি দেখবো, আমি চান্স পাবোই। বিশ্বাসটা রেখে আপনারা পড়াশোনা করেন, চান্স পাবেন। আর হয়তো আমি প্রথমে বলে নিয়েছি যে আমি আসলে ভিডিও বা এইভাবে ফেসবুকে ভিডিও বা লাইভ করার ক্ষেত্রে আমি আসলে অভ্যস্ত নই। সেক্ষেত্রে আমি কথাবার্তার মাঝে অনেক সময় যে ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, বা এই ভুল ত্রুটি হলে আপনারা সেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো মনে হয়, ভালো লাগে,
তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের যারা অ্যাডমিশন দিবেন তাদের কোনো বিষয়ে যদি জানতে ইচ্ছা হয় তাহলে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয় নিয়ে বা কোনো নতুন ভিডিও যদি আপনারা চান যে না ভাই আর একটা ভিডিও দেন এই বিষয়ে বা ইংলিশ বিষয়ে বা সাধারণ জ্ঞান বিষয়ে বা কোনো টপিকে কিভাবে পড়তে হবে সেটা গোছালোভাবে আলোচনা করেন, তাহলে এই বিষয়টা বুঝতেছি না। সো এই যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে, নেক্সট কোনো ভিডিও চান, তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব। আর এই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর করোনার মাঝে আপনার নিজেকে সুরক্ষিত রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, ভালো থাকবেন সবাই, ভালো একটা প্রস্তুতি নেবেন, ইনশাল্লাহ আপনারা অবশ্যই চান্স পাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।